শুভ সন্ধ্যা। টিচিয়ার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট সম্পর্কে জানব। আমাদের ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট সম্পর্কে জানতে হলে আমাদের ফ্রান্সের অবস্থান সম্পর্কে সর্বপ্রথম জানতে হবে। এবারে আমরা ফ্রান্সের অবস্থান সম্পর্কে জেনে নেই। আমরা জানি ফ্রান্সের প্রতিবেশী দেশগুলো হচ্ছে পর্তুগাল, স্পেন। ধরে নেওয়া যাক এটা হচ্ছে পর্তুগালের অবস্থান। পর্তুগালের পাশে রয়েছে স্পেন। স্পেনের পাশে রয়েছে ফ্রান্স। ফ্রান্সের পাশে রয়েছে জার্মানি। এরকম পজিশনে রয়েছে অস্ট্রিয়া। যে দেশগুলো মেইনলি ফ্রান্স ফরাসি বিপ্লব বুঝতে হলে প্রয়োজন, সে দেশগুলো সম্পর্কে আমরা বেশি করে জানব। অস্ট্রিয়া। এইদিকে রয়েছে রাশিয়া। রাশিয়ার পরে রয়েছে এশিয়া মহাদেশ। আর দক্ষিণে রয়েছে এরকম পজিশনে রয়েছে আফ্রিকা মহাদেশ। আর এই জায়গাটায় রয়েছে ভূমধ্যসাগর। আর এই ফ্রান্সের পরে রয়েছে ইতালি। এখানে রয়েছে ভূমধ্যসাগর। উপরের দিকটা হচ্ছে উত্তর, নিচের দিকটা দক্ষিণ, এই দিকটা হচ্ছে পূর্ব, আর এই দিকটা হচ্ছে পশ্চিম। এরকম অবস্থানে রয়েছে ইংল্যান্ড। আমরা জানি এশিয়া অর্থাৎ পূর্বের দেশগুলোকে বলা হয় প্রাচ্য, আর পশ্চিমের যে দেশগুলো রয়েছে এই ইউরোপ মহাদেশের দেশগুলোকে বলা হয় পাশ্চাত্য। এই দেশগুলোকে বলা হয় ওয়েস্টার্ন কান্ট্রি আমরা জানি। তো এবারে আমরা জানব যে ফ্রান্সে ফরাসি বিপ্লব কেন হয়েছিল, বা এর প্রেক্ষাপট কি ছিল, বা কোন সময় হয়েছিল। ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়েছিল অষ্টাদশ শতকে। সালটা হচ্ছে 1789। তো ফরাসি বিপ্লব যখন ফ্রান্সে হয় তখন ফ্রান্সে শাসন করত বুর্ব রাজারা। কোন বংশ শাসন করত আমরা জেনে নেব। বুর্ব রাজারা। তো বুর্ব বংশের শাসক কারা কারা ছিল সে সম্পর্কে আমরা এবার জেনে নেই। বুর্ব বংশের রাজা ছিল চতুর্দশ লুই। তিনি বলতেন আই অ্যাম দ্য স্টেট। তার এই কথার মধ্য দিয়ে বোঝা যায় তিনি কতটা স্বৈরাচারী ছিলেন। তিনি 1643 থেকে 1715 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তার সময়ে ফরাসি বা ফ্রান্স ছিল বিলাস ব্যসনের ইন্দ্রখনি। তারপরে আসে রাজা পঞ্চদশ লুই, যাকে বলা হতো পঞ্চদশ লুই, যাকে প্রজাপতি রাজা বলা হতো। তার সময়কাল হচ্ছে 1715 থেকে 1774। এই ষোড়শ
না সরি, পঞ্চদশ লুইয়ের আমলে ফ্রান্সের রাজকোষ শূন্য হয়ে যায়। এরপরে শাসন ক্ষমতায় আসে পরবর্তী রাজা, যার নাম হচ্ছে ষোড়শ লুই। 1774 থেকে 1793 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। তো আমরা জানি 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল। ফরাসি বিপ্লব হয়েছিল। তো ফরাসি বিপ্লব কার সময় হয়েছিল? ফরাসি বিপ্লব ষোড়শ লুইয়ের সময় হয়েছিল। তিনি ছিলেন চরম স্বৈরাচারী একজন শাসক। তো আমরা বুঝতে পারলাম পূর্ববংশীয় সমস্ত রাজারাই ছিল চরম স্বৈরাচারী। এদের সঙ্গে জনগণের দূরত্ব ছিল অনেক। জনগণের হৃদয়ে এরা কোনো আসন গ্রহণ করতে পারেনি। তো এবারে আমরা জানব ফরাসি বিপ্লব হওয়ার পশ্চাতে সামাজিক কি কি কারণ ছিল। ফরাসি সমাজ ছিল শ্রেণী বৈষম্যমূলক সমাজ ছিল ফরাসি সমাজের বৈশিষ্ট্য। তো ফরাসি সমাজে তিনটি শ্রেণী ছিল। প্রথম শ্রেণীতে ছিল যাজক, দ্বিতীয় শ্রেণীতে ছিল অভিজাত এবং তৃতীয় শ্রেণীতে ছিল সাধারণ মানুষ। এই দুটি শ্রেণী, যাজক ও অভিজাত শ্রেণীরা ছিল সুবিধাভোগী শ্রেণী। এরা ফ্রান্সের জমির 96% ছিল এদের দখলে, অথচ এরা কোনো কর প্রদান করত না। আর 4% জমি ছিল সাধারণ মানুষের হাতে। আর এই সাধারণ মানুষকে কি করতে হতো? সকল প্রকার কর দিতে হতো। তো এবারে আমরা করগুলো সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। ফ্রান্সে দুই ধরনের কর ছিল, প্রত্যক্ষ এবং পরোক্ষ কর। এবারে প্রথমে আমরা জানব প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ কর ছিল তিনটি। এক নাম্বার টেইলি বা ভূমি কর। দুই নাম্বার ক্যাপিটেশন বা উৎপাদন কর। ভিংটিএমে বা ব্যবসা বাণিজ্যের উপর কর। এই হলো প্রত্যক্ষ কর। এই প্রত্যক্ষ কর ছাড়াও আরো কিছু পরোক্ষ কর ছিল, সে সম্পর্কে আমরা এবারে জানব। যেমন টাইথ বা ধর্মকর। টাইথ বা ধর্মকর যা চার্চকে দিতে হতো। এইডস বা ভোগ্যপণ্যের উপর বাণিজ্য করা। এইডস বা
ভোগ্য পণ্যের উপর বাণিজ্য কর। গ্যাবেল বা লবণ কর। তারপরে রয়েছে বাধ্যতামূলক শ্রম বা করভি। বাধ্যতামূলক কর বা করভি। খেয়াঘাটের উপর কর ছিল পেঁয়াজ। খেয়াঘাটের উপর কর ছিল পেঁয়াজ। এই তৃতীয় শ্রেণীর মেম্বাররাই প্রত্যক্ষ এবং করগুলো দিত। এদের সম্পত্তি একদম কম ছিল, অথচ এদেরই বেশি অংশের কর দিতে হতো। এবারে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী সম্পর্কে জানব। প্রথম শ্রেণীর জনসংখ্যা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার 1% থেকেও কম, আর যাবতীয় সুযোগ সুবিধা এরা ভোগ করত। তৃতীয় শ্রেণীর কাছ থেকে আদায়কৃত অনেক কর ভোগ করে এরা বিলাস ব্যসনে দিন কাটাতো। এরপরে আসছি দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ অভিজাতদের কথা। এই অভিজাতরাও ছিল অনেক সুবিধাভোগী শ্রেণী। এরা জনসংখ্যায় ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার 1.5%। এরাও যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করত। অন্যদিকে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, ডাক্তার, শিক্ষক প্রভৃতি সবাই ছিল তৃতীয় শ্রেণীর অন্তর্গত। ফরাসি পার্লামেন্টের সিস্টেম অনুযায়ী মাথাপিছু ভোটের ব্যবস্থা ছিল না। ভোট ছিল শ্রেণী পিছু ভোট, অর্থাৎ প্রথম শ্রেণীর জন্য একটা ভোট, দ্বিতীয় শ্রেণীর জন্য একটা ভোট এবং তৃতীয় শ্রেণীর জন্য একটা ভোট। তাই সর্বদা প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর কাছে তৃতীয় শ্রেণীর হার মানত। তো তৃতীয় শ্রেণী তাই মাথাপিছু ভোটের দাবি করেছিল। এবারে আমরা জানব দৈব রাজতন্ত্র সম্পর্কে। দৈব রাজতন্ত্র যে কোনো শাসক শ্রেণীর একটা অজুহাত থাকে যে তারা ঈশ্বরের প্রতিনিধি, তারা কোনো অন্যায় করে না, তারা তাদের কোনো কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। এই ফরাসি রাজারা দৈব রাজতন্ত্রে বিশ্বাসী ছিল। তারা জনগণের কাছে প্রচার করত যে জনগণ রাজার সমস্ত কথা শুনবে, কেননা রাজপথ পেয়েছে রাজারা ঈশ্বরের অনুগ্রহভাজন হয়ে। তো রাজারা কোনো অন্যায় করতে পারে না। রাজা যা করবে তা ঠিক। এইভাবেই তারা দৈব রাজতন্ত্রকে হাতিয়ার করে আইন, শাসন ও বিচার বিভাগকে নিজের হাতে নিয়ে ফ্রান্সে স্বৈরাচারী শাসন চালিয়েছিল। এই হলো দৈব রাজতন্ত্রের ধারণা। আমরা পরের অধ্যায়ে ফরাসি বিপ্লব কিভাবে ঘটলো, পরের ভিডিওতে কিভাবে ঘটলো সে সম্পর্কে আমরা আলোচনা করব। ধন্যবাদ।